আমরা যেটা আশার বাণী ছিল যে আমরা যে সংখ্যাটা বললাম যে ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার উপরে ওঠার কথা, এটা খুবই আশার একটা বার্তা ছিল। কিন্তু এটা তো আমাদের দেশে শুধু না, সার্বিকভাবে সারা পৃথিবীব্যাপী এই সংকটটা আসলে এখন মাত্র ৫ লাখ দারিদ্র্যসীমার উপরে উঠবে। এটা আসলে বৈশ্বিক সংকট, যেহেতু মানে আমাদেরকে অনেকটা মেনেও নিতে হচ্ছে। আমরা যদি এখন সবাই সবার জায়গা থেকে চেষ্টা রাখি যে এই সংকট থেকে কিভাবে উত্তরণ সম্ভব, আমাদের যে জীবন জীবিকা আমরা আগে যেভাবে জীবন নির্বাহ করতাম, প্রত্যেকের জায়গা থেকে যদি একটু আমাদের চারপাশটা দেখে চলি যে আমার সাথে সম্পৃক্ত কারা, আমার সেটা বাসায় হতে পারে, আমার অফিসে হতে পারে। আমি যদি রাষ্ট্রীয়ভাবে চিন্তা করি, তো রাষ্ট্রীয় যে নির্দেশনাগুলো এই মুহূর্তে আমরা পাই, আমরা যারা যে সেক্টরে আছি, আমি যেমন আমার কলেজে আছি, তো আমি মনে করি যে আমার এই মুহূর্তে আমি ঠিক পড়াশোনা কাজ করছি না, আমি বিদ্যুতের লাইটগুলো কমিয়ে ফেলি। আবার পড়াশোনা করছি, তখন লাইটটা দিই, অনেকে এসে খুঁজে পায় না আমাকে, তো আমি বলি না আমি আছি, কিন্তু বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমি লাইটগুলো অফ রেখেছি। এটা একটা উদাহরণ হিসেবে বললাম যে সরকারকে সহযোগিতা করা, যখন যে সরকার ক্ষমতায় থাকবে সহযোগিতার হাতটা, আরেকটা হলো আমার যে কাজটা সেটা করা। আর আমি ওই সংকটের বিষয়ে যেটা বলতে চাই যে আমার চারপাশটা, যে আমি আমার ব্যয়টা একটু আমি যদি খেয়াল করে করি, যে আমি আগে কতটুকু খাওয়া হোক পড়া হোক প্রতিটা ক্ষেত্রে আমি যদি একটু আমার সংকোচনটা করি, এবং এটা আর কোথায় আমার সাথে যারা আছে তাদেরকে একটু কিভাবে সহযোগিতা করতে পারি, বা কর্মসংস্থানের ব্যাপারটা, যেটা দারিদ্র্যসীমার উপরে ওঠা নিচে ওঠার যে বিষয়টা, আমি যদি তাদের বিষয়ে একটু খেয়াল রাখি, আমার মনে হয় যে আমরা অন্তত দুর্ভিক্ষের দিকে যাব না। এই সীমা ওঠানামার মধ্যে যে পরিসংখ্যানের যে দিকটা আমরা দেখছি, এই তারতম্য আমাদেরকে মেনে নিতে হবে। এটাকে অন্যভাবে চিন্তা করার সুযোগ নেই। এটা সাময়িক, ইনশাল্লাহ আমরা সামনেই এগিয়ে যাব, এটা আমি আশাবাদী। যে সংকটটা তৈরি হয়েছে, একেবারেই বলা যাবে না যে আসলে সংকট নেই, জ্বালানি সংকট, যে সংকটগুলো আমরা দেখছি নেই তা না, কিন্তু আমরা সবসময় আমরা সিন্ডিকেট, আমরা এটা জানি যে সবসময় এটা আমাদের দেশে এটা কার্যকরী। মানে একটা গ্রুপ থাকেই যে ওত পেতে থাকে, যে সেটা কোন সরকার এটা বিষয় না, তারা কৃত্রিম একটা সংকট তৈরি করে, সেটা গ্যাস হোক, তেল হোক, অন্য খাতেই হোক, মানে অসহযোগিতামূলক একটা আচরণ, আর একটা হলো নিজের কিভাবে মুনাফা লাভ করবে সেই জায়গাটা। তো আমরা তো এর মধ্যে দেখেছি যে সরকারিভাবে যখন এটা তদন্ত বা মনিটরিংটা বেড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু অনেক কিছু ধরা পড়ছে। তখন ধরা পড়লে এক জায়গায় একটা শাস্তি হলে, শাস্তির আওতায় আসা মানে কি অন্য জায়গায় সেটা কিন্তু সতর্ক হচ্ছে। আর আমরাও কিন্তু আমাদের অনেক কিছু ভেবেই চলছে মানুষ, হয়তো যার 2টা গাড়ি আছে বা অনেকবার বাইরে যাওয়ার ব্যাপার, সেই জায়গাগুলো কিন্তু মানুষ একটু চিন্তা করেই চলছে যে আমি কিভাবে আমার তেলটা কম খরচ করতে পারি, বা এলপিজি বা গ্যাস। আরেকটা হচ্ছে যে এখানে যেটা আমার কাছে মনে হয়, এটা প্রশ্ন তোমরা করবা কি না বুঝতে পারছি না, সবচেয়ে বেশি আমি ভাইভায় মাস্টার্সের ভাইবা নিলাম, 3rd ইয়ারের ভাইবা নিলাম, আমার অনেকগুলো ছেলে মেয়ে বিজনেস করে, উদ্যোক্তা। তো দেখলাম যে টাইমিংয়ের যে জায়গাটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওরা একটু মন খারাপ স্বাভাবিকভাবেই, যে কেন, যে আমাদের যে সময়টা বেশি বেচা বিক্রি হয় ওই টাইমটা, যেহেতু আমাদের এখন মার্কেটগুলো আগে বন্ধ হয়ে যায়। আজকে একটা ছেলে বলছিল যে মুদির দোকান, তারপরও হয়তো মার্কেটের কাছে বন্ধ হয় কেন, আমি তো মুদির দোকান তো বন্ধ হয় না সাধারণত, বলে না ম্যাডাম হয়। তো এটা কিন্তু এখন যদি ব্যবসায়িক দিক থেকে চিন্তা করি, তাদের অনেক লস, অনেক কি বলবো, এটা তাদের তো অনেকগুলো খরচ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারী, অনেক ব্যাপার। এখন ছাঁটাইয়ের বিষয়টা কিন্তু চলে আসবে, তো বেকারত্বটাও কিন্তু বেড়ে যাবে। এখন আমরা চিন্তা করছি যে এটা সংকটটা সাময়িক, সবসময়ই আশাবাদী হতে হবে। ইনশাল্লাহ আমরা সরকারিভাবে যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে আমরা আশাবাদী, ইনশাল্লাহ উত্তরণ আমাদের ঘটবে। আমরা এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, যেহেতু এটা বৈশ্বিক সমস্যা, আমরা আশাবাদী।